হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন এর পক্ষ থেকে কোষ ও এর গঠনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সাইটোপ্লাজমিক অঙ্গাণু লাইসোসোম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে লাইসোসোম। লাইসোসোম কাকে বলে জানো? সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। লাইসোসোম, হ্যাঁ আসো আমি প্রথমে সংজ্ঞাটা একটু লিখে ফেলি। লাইসোসোম, লাইসোসোম, লাইসোসোম কাকে বলে ভাই? সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। এখন কথা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমটা কি ভাই? এই হাইড্রোলাইটিক এনজাইম হচ্ছে জানো, যারা হাইড্রোলাইসিস বিক্রিয়া সম্পাদন করবে। হাইড্রোলাইসিস এনজাইমগুলো কি করবে? হাইড্রোলাইসিস বিক্রিয়া সম্পাদন করবে। এখন হাইড্রোলাইসিস বিক্রিয়া কি জানো? এই এনজাইমগুলো পানির সংস্পর্শে বৃহৎ জৈব অণুগুলোকে ভেঙে একক অণুতে রূপান্তরিত করবে। ওকে, হাইড্রোলাইটিক এনজাইম তাহলে কি? এরা হাইড্রোলাইসিস বিক্রিয়া সম্পাদন করবে, অর্থাৎ পানির সংস্পর্শে বৃহৎ জৈব অণুগুলোকে ভেঙে একক অণুতে রূপান্তরিত করবে। ঠিক আছে, এই জন্য লাইসোসোমকে এনজাইমের ভান্ডার হিসেবেও বলা হয়। হ্যাঁ, আমরা জানবো, আস্তে আস্তে সামনে আগাবো আর জানবো। দেখো লাইসোসোম তাহলে কাকে বলে? সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমে অবস্থিত সাইটোপ্লাজমে অবস্থিত সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হ্যাঁ, হাইড্রোলাইটিক এনজাইমটা কি ভাই? যে এনজাইমগুলো হাইড্রোলাইসিস বিক্রিয়া সম্পাদন করবে, অর্থাৎ কি পানির সংস্পর্শে বৃহৎ জৈব অণুগুলোকে একক অণুতে রূপান্তরিত করবে। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। আধার হিসেবে কাজ করে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। ঠিক আছে, এই লাইসোসোম কথার অর্থ জানো কি? হজমকারী বস্তু। হ্যাঁ, আমি লিখে দেব, তাকে লাইসোসোম বলে। ঠিক আছে, দেখো এই যে লাইসোসোম কথাটা খেয়াল করিও। হ্যাঁ, লাইসোসোম, ঠিক আছে। এই লাইসোসোম কথাটা লাইসোস থেকে গিয়েছে। ঠিক আছে, লাইসো, এই লাইসোর অর্থ হচ্ছে কি ভাই? হজমকারী। লাইসো অর্থ কি? হজমকারী। লাইসো হজমকারী। ঠিক আছে, আর এই সোম হচ্ছে কি ভাই? দেহ বা বস্তু। সোম হচ্ছে সোমা থেকে গিয়েছে। দেখো সোমা, এটার অর্থ হচ্ছে কি ভাই? বস্তু বা দেহ। ঠিক আছে, তাহলে লাইসোসোম অর্থ কি ভাই? লাইসোসোম অর্থ হচ্ছে কি? হজমকারী বস্তু। লাইসোসোম অর্থ হচ্ছে কি? হজমকারী বস্তু।
ঠিক আছে, লাইসোসোম নিজেই নিজেকে ধ্বংস করে দিতে পারে বা সম্পূর্ণ কোষকে ধ্বংস করে দিতে পারে। আমরা সামনে এগুলো জানবো। হ্যাঁ, তাহলে লাইসোসোম কি ভাই? লাইসোসোম হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাকে লাইসোসোম বলে। ঠিক আছে, লাইসোসোম অর্থ হচ্ছে কি হজমকারী বস্তু। ঠিক আছে, ওকে। এই লাইসোসোমের আবিষ্কারক জনকে আবিষ্কারক খেয়াল করিও। হ্যাঁ, আবিষ্কারক, লাইসোসোমের আবিষ্কারক আবিষ্কারক লাইসোসোমের আবিষ্কারককে ক্রিশ্চিয়ান দা দ্রুবে, ক্রিশ্চিয়ান দা দ্রুবে, তাই তো? ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ান দা দুবে। ঠিক আছে, লাইসোসোমের আবিষ্কারক কে ভাই? ক্রিশ্চিয়ান দা দুবে। এই লাইসোসোমের বিস্তৃতি আমরা জানবো। হ্যাঁ, লাইসোসোমের বিস্তৃতি, লাইসোসোম কোথায় কোথায় থাকে দেখো, বিস্তৃতি, লাইসোসোমের বিস্তৃতি। লাইসোসোম সব প্রাণী কোষেই থাকে। হ্যাঁ, লাইসোসোম প্রায় সব প্রাণী কোষে থাকবে, প্রায় সব প্রাণী কোষে, বুঝছো? প্রায় সব প্রাণী কোষে। ঠিক আছে, লাইসোসোম প্রায় সব প্রাণী কোষে থাকবে। হ্যাঁ, যেমন শ্বেত রক্তকণিকা, অন্ত্র, বৃক্কের আবরণী কোষ। শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, পরে থাকবে কি অন্ত্র ও বৃক্কের আবরণী কোষ, অন্ত ও বৃক্কের আবরণী কোষ। ঠিক আছে, লাইসোসোম মূলত সব প্রাণী কোষেই সাধারণত থাকবে, তবে শ্বেত রক্তকণিকা থাকবে কোথায় কোথায়? শ্বেত রক্তকণিকা ও বৃক্কের আবরণী কোষে। ঠিক আছে, লাইসোসোম আরবিসিতে থাকবে না। হ্যাঁ, লোহিত রক্তকণিকায় লাইসোসোম থাকে না। ঠিক আছে, তবে কি ভাই? আরবিসিতে থাকবে না। আরবিসিতে লোহিত রক্তকণিকায় থাকে না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এমসিকিউ আসে। লোহিত রক্তকণিকায় কি হবে? লাইসোসোম থাকবে না। ওকে, এবার প্রাণী কোষ, উদ্ভিদ কোষেও আমরা দেখবো। হ্যাঁ, উদ্ভিদ কোষেও লাইসোসোমের মতো অঙ্গাণু থাকে। দেখো, কিছু উদ্ভিদে, কিছু উদ্ভিদে, কিছু উদ্ভিদে, ঠিক আছে, কি কি ভাই? স্পেরোসোম, ওলিওসোম থাকে। কিছু উদ্ভিদে স্পেরোসোম, ওলিওসোম থাকে, যা দেখতে লাইসোসোমের নেই। স্পেরোসোম, কিছু উদ্ভিদে স্পেরোসোম, স্পেরোসোম, কিছু উদ্ভিদে স্পেরোসোম, ওলিওসোম থাকে। কিছু উদ্ভিদে স্পেরোসোম, ওলিওসোম থাকে, যা দেখতে লাইসোসোমের নেই, যা দেখতে, যা দেখতে লাইসোসোমের নেই, লাইসোসোমের, যা দেখতে লাইসোসোমের নেই। ঠিক আছে, কিছু উদ্ভিদে স্পেরোসোম, ওলিওসোম থাকে, যা দেখতে কি ভাই? লাইসোসোমের নেই। ঠিক আছে, এরা আকারে ছোট, এরা তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করে। ঠিক আছে, এই ওলিওসোমটা আছে না ভাই, এই যে ওলিওসোম, এটা হচ্ছে একস্তরী এটা। হ্যাঁ, একটু মনে রাখবো, ওলিওসোমটা সাধারণত একস্তরী হয়, একস্তর বিশিষ্ট বা একস্তরী, লিখে দেই একস্তর বিশিষ্ট।
এক স্তর বিশিষ্ট। এই স্পেরোসোম ওলিওসোম এরা কি তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করবে, ঠিক আছে? এরা তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করে। এরা তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করে, ঠিক আছে? এই ছিল কি লাইসোসোমের বিস্তৃতি। লাইসোসোম তাহলে কোথায় থাকে ভাই? সব প্রাণী কোষেই থাকে। হ্যাঁ, কোথায় থাকে প্রাণী কোষের? শ্বেত রক্তকণিকা, অন্ত্র ও বৃক্কের আবরণী কোষে, ঠিক আছে? থাকবে না কোথায় ভাই? থাকবে না লোহিত রক্তকণিকাতে, আরবিসিতে। আর উদ্ভিদের মাঝে কোথায় থাকবে? স্পেরোসোম ওলিওসোম, ঠিক আছে, থাকে। যার লাইসোসোমের নেই, যা লাইসোসোমের নেই, এরা কি তেল জাতীয় পদার্থ? এই তেল জাতীয় পদার্থ কি করবে? সঞ্চয় করবে, ঠিক আছে? আমরা এদের উৎপত্তিটা দেখি। হ্যাঁ, কোন জায়গা থেকে উৎপত্তি হয়? দেখো, উৎপত্তি এরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয় এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়, ঠিক আছে? এবং গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, ঠিক আছে? অর্থাৎ কি এরা কি করে? গোলগি বডি থেকে উৎপন্ন প্রোটিনগুলোকে কি করে? সংগ্রহ করে, মানে প্যাকেটের মতো থলির মধ্যে কি করে? আবদ্ধ করে রাখে, ঠিক আছে? এই আবদ্ধকৃত থলিটার নামই হচ্ছে লাইসোসোম, গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, ঠিক আছে? গোলগি বডিতে যে উৎপন্ন পদার্থগুলো আছে, মানে কি এনজাইমগুলো আছে, প্রোটিনগুলো আছে, ঠিক আছে? এগুলোকে কি করবে? এই লাইসোসোম কি করবে? এই যে সংগ্রহ করে রাখবে। হ্যাঁ, মনে করো এইগুলো গোলগি বডির প্রোটিনগুলো, ঠিক আছে? এনজাইমগুলো বা প্রোটিনগুলো, এদেরকে কি করবে? লাইসোসোম প্যাকেট করে রাখবে, হ্যাঁ, সংগ্রহ করে রাখবে। এই জন্যই বলা হয় কি এরা গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত। গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, ঠিক আছে? তাহলে এদের উৎপত্তি কোন জায়গা থেকে হয় ভাই? এদের উৎপত্তি হয় কোন জায়গা থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং এরা গোলগি বডি কর্তৃক প্যাকেজকৃত, ঠিক আছে? এই ছিল এদের উৎপত্তি। আমরা এদের ভৌত গঠনটা দেখব। ভৌত গঠন, হ্যাঁ, মুছে দেই তাহলে এটা। ভৌত গঠন, এরা একস্তরী আবরণী বিশিষ্ট, ঠিক আছে? লাইসোসোম কি ভাই? একস্তরী আবরণী বিশিষ্ট একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু, ঠিক আছে? এরা বৃত্তাকার হয়, ঠিক আছে? আর এদের ভ্যাকুওলটা তরলে পূর্ণ থাকে। খেয়াল করো, এদের ভৌত গঠন দেখতেছি। ভৌত গঠন, এদের ভৌত গঠন ভৌত আরে ভৌত গঠনটা খেয়াল করো। ঠিক আছে,
এরা কি একস্তরী হবে এবং এদের ভ্যাকিউলটা মানে ফাঁকা গহ্বরটা কি হবে, তরলে পূর্ণ থাকবে। এরা গোলাকার, ঠিক আছে, এরা কি ভাই, গোলাকার, এরা একস্তরী, এদের ভ্যাকিউলটা তরলে পূর্ণ থাকবে, ঠিক আছে। দেখো এরা বৃত্তাকার, একস্তরী আবরণ, ভ্যাকিউল তরলে পূর্ণ থাকে, ঠিক আছে। এদের ব্যাস, ব্যাস কত ভাই, 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। এদের ব্যাস কত বুঝছো, এদের ব্যাস। এদের ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার। ব্যাস 0.2 থেকে 0.8 কি মাইক্রোমিটার, ঠিক আছে, 2 থেকে 0.8 মাইক্রোমিটার, ঠিক আছে, ওকে। খেয়াল করো তাহলে এরা কি ভাই, এরা হচ্ছে বৃত্তাকার, এরা বৃত্তাকার, বৃত্তাকার, ঠিক আছে। এটা কি একস্তরী আবরণ, আবরণ কি একস্তরী, একস্তরী আবরণ বিশিষ্ট, একস্তরী আবরণ বিশিষ্ট, ঠিক আছে। এদের ভ্যাকিউলটা কি ভাই, এই যে ফাঁকা গহ্বরটা হচ্ছে ভ্যাকিউল, এই ভ্যাকিউলে কি থাকে, তরল থাকে, ভ্যাকিউল, এদের ভ্যাকিউল তরলে পূর্ণ, তরলে পূর্ণ, ঠিক আছে। এই যে দেখো এদের একস্তরী আবরণটা আছে না ভাই, এদের এই একস্তরী আবরণটা যেন কি কতক বস্তু এই আবরণটাকে ভেঙে দেয়, আবার কতক বস্তু কি করে, এই আবরণটাকে স্থিতিশীল থাকতে সাহায্য করে, ঠিক আছে। আমি দুইটা কথা বলেছি, কতক বস্তু লাইসোসোমের যে এই যে ঝিল্লিটা আছে, একস্তর আবরণ বিশিষ্ট ঝিল্লি আছে, এই ঝিল্লিটাকে স্থিতি দান করে, আবার কত বস্তু কি করে, এই ঝিল্লিটাকে কি করে ভেঙে ফেলতে সাহায্য করে। এই ঝিল্লি যদি ভেঙে যায়, দেখো এই ঝিল্লি ভেঙে গেলে কি হবে, ভিতরের এনজাইম গুলো বের হয়ে আসবে, তাই তো। আর ঝিল্লিটা যদি স্থিতিশীল থাকে তবে ভিতরের এনজাইম গুলো আর বের হতে পারবে না, ঠিক আছে, ওকে। এখানে দুইটা কথা আসে, একটা স্টেবিলাইজার, একটা লেবিলাইজার, ঠিক আছে। স্টেবিলাইজারটা ভাই কি, কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, হ্যাঁ বুঝতে হবে, স্টেবিলাইজার বুঝিও। স্টেবিলাইজার ভাই, এই স্টেবিলাইজার কি করে, এই স্টেবিলাইজার লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে। স্টেবিলাইজার কি, এই যে লাইসোসোমের যে ঝিল্লিটা আছে এই ঝিল্লিকে স্থিতি দান করে, লাইসোসোমের, 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 লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতি দান করে, লাইসোসোমের ঝিল্লিকে এই স্থিতি দান করে, কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে কি করে, স্থিতি দান করে। স্থিতি দান করার ফলে কি হবে বলতো, লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারে না, ফলে ফলে লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারে না।
লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারে না। লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারবে না, ঠিক আছে। কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে স্থিতিদান করে, ফলে লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসতে পারে না, ঠিক আছে। এই কতক বস্তু কি কি ভাই? এরা হচ্ছে কর্টিজেন, কোলেস্টেরল। এরা কি? উদাহরণ কি ভাই? স্টেবিলাইজার, কোলেস্টেরল, কর্টিজেন, ঠিক আছে। কোলেস্টেরল কি ভাই? কোলেস্টেরল হচ্ছে চর্বি জাতীয় পদার্থ। কোলেস্টেরল, ঠিক আছে। কোলেস্টেরল কি? চর্বি জাতীয় পদার্থ। আরেকটা আছে কর্টিজেন। এই কর্টিজেন হচ্ছে কি ভাই? এক ধরনের স্টেরয়েড হরমোন। ওকে, কর্টিজেন কি? এক প্রকার স্টেরয়েড হরমোন। কোলেস্টেরল চর্বি জাতীয় পদার্থ। এই ছিল আমাদের কি ভাই? স্টেবিলাইজার। স্টেবিলাইজারটা তাহলে কি ভাই? এই স্টেবিলাইজারটা হচ্ছে কতক বস্তু, মানে কি কোলেস্টেরল, কর্টিজেন, এরা লাইসোসোমের ঝিল্লিকে, এই যে লাইসোসোমের ঝিল্লিকে স্থিতিদান করবে, ফলে লাইসোসোমের ভেতর থেকে এনজাইম বের হয়ে আসতে পারবে না, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে স্টেবিলাইজার। আমরা এবার দেখব কি ভাই? লেবিলাইজার। এই লেবিলাইজারটা কি? লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে। লেবিলাইজার কি? লেবিলাইজার লেবিলাইজার লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করবে। যদি বিদীর্ণ হয়ে যায় ঝিল্লি, তাহলে ভিতরের এনজাইমগুলো তো বের হয়ে আসবে, তাই না? লেবিলাইজার লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে। কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে। লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে। বিদীর্ণ হতে সাহায্য করে। ফলে লাইসোসোম থেকে এনজাইম বের হয়ে আসে। ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসে। ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসে। এনজাইম সমূহ বের হয়ে আসে, ঠিক আছে। কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে, ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসে, ঠিক আছে। এই কতক বস্তুগুলো কি কি ভাই? প্রোজেস্টেরন আর কে? টেস্টোস্টেরন, তাই তো? হ্যাঁ, প্রোজেস্টেরন যেটা কি নারী প্রজনন একটা হরমোনের নাম, এবং টেস্টোস্টেরন কি? পুরুষ প্রজনন হরমোন, ঠিক আছে। যেমন প্রজেস্টেরন আরেকটা কি ভাই? টেস্টোস্টেরন। ঠিক আছে। কতক বস্তু লাইসোসোমের ঝিল্লিকে বিদীর্ণ হতে সাহায্য করে, ফলে লাইসোসোম থেকে এনজাইম সমূহ বের হয়ে আসে, ঠিক আছে। বিদীর্ণ হতে সাহায্য করবে কেমন? এরা কি? প্রোজেস্টেরন এবং টেস্টোস্টেরন। এই প্রোজেস্টেরনটা কি ভাই? নারী প্রজনন হরমোন, ঠিক আছে, যেটা ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। এবং টেস্টোস্টেরন কি? পুরুষ প্রজনন হরমোন, ঠিক আছে। ওকে, এই ছিল কি স্টেবিলাইজার, লেবিলাইজার। হ্যাঁ, স্টেবিলাইজারটা কি? এরা লাইসোসোমের ঝিল্লিকে কি করবে? স্থিতিদান করবে, ঠিক আছে। কোলেস্টেরল,
কর্টিজেন। ওকে, দেখো এই লাইসোসোম কোথায় বেশি পাওয়া যায় জানো? লাইসোসোম কোথায় বেশি পাওয়া যায় আমরা এটা একটু দেখি। হ্যাঁ, লাইসোসোম শ্বেত রক্তকণিকা, যকৃৎ, অন্ত্র, স্নায়ু, বৃক্ক এইগুলোতে বেশি পাওয়া যায়। লাইসোসোম বেশি পাওয়া যায়, লাইসোসোম বেশি থাকে, লাইসোসোম ঠিক আছে। লাইসোসোমের বিস্তৃতি আছে না, তুমি সেখানে এটা লিখে ফেলবা। হ্যাঁ, লাইসোসোম বিস্তৃতির সাথে দেখো লাইসোসোম বেশি পাওয়া যায়, একটা ওয়ার্ড মনে রাখবো আমরা। হ্যাঁ, বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায় কোথায় ভাই? লিঙ্কে। হ্যাঁ, লিঙ্ক, আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, লিঙ্ক, এল আই এন কে, লিঙ্কে। ঠিক আছে, এল দিয়ে মনে রাখবো আমরা লিউকোসাইট ও লিভার। এল দিয়ে মনে রাখবো লিউকোসাইট মানে কি শ্বেত রক্তকণিকা। এল দিয়ে কি কি মনে রাখবো? লিউকোসাইট, লিউকোসাইট, লিউকোসাইট। ঠিক আছে, আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে লিভার মানে যকৃত। লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, লিভার কি যকৃত। ঠিক আছে, ওকে। আই দিয়ে মনে রাখবো কি? ইনটেস্টাইন মানে অন্ত্র, ইনটেস্টাইন। এটা তুমি বিস্তৃতির সাথে লিখে ফেলবা। হ্যাঁ, ইনটেস্টাইন। এন দিয়ে মনে রাখবা কি? নার্ভ মানে স্নায়ু, নার্ভ। আর কে দিয়ে মনে রাখবা কি? কিডনি, বৃক্ক। ঠিক আছে, কিডনি মানে কি? বৃক্ক, কিডনি। এই ছিল কি ভাই? এই ছিল হচ্ছে লাইসোসোমের কোথায় কোথায় পাওয়া যায়। ঠিক আছে, লাইসোসোম বেশি পাওয়া যাবে লিউকোসাইট শ্বেত রক্তকণিকা, লিভার যকৃত। ঠিক আছে, ইন্টেস্টাইন অন্ত্র এবং নার্ভ স্নায়ুতে ও কিডনিতে। হ্যাঁ, বৃক্কে পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। আমরা এবার লাইসোসোমের রাসায়নিক গঠন দেখব। লাইসোসোমের রাসায়নিক গঠন, লাইসোসোমের রাসায়নিক গঠন। লাইসোসোমের রাসায়নিক গঠন, আসো। লাইসোসোমের আবরণটা লিপোপ্রোটিন নির্মিত। দেখো লাইসোসোমের রাসায়নিক গঠন, রাসায়নিক রাসায়নিক গঠন। এই রাসায়নিক ঘটনে কি আবরণ? লাইসোসোমের আবরণ হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত মানে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি এবং ঝিল্লিতে আবদ্ধ থাকবে 40 থেকে 50 ধরনের এনজাইম। দেখছো কি একটা অবস্থা? লাইসোসোমকে এই জন্যই এনজাইমের ভান্ডার হিসেবে ডাকা হয়, কারণ ঝিল্লিতে 40 থেকে 50 ধরনের এনজাইম আবদ্ধ থাকবে। ঠিক আছে, লাইসোসোমের আবরণটা কেমন ভাই? আবরণটা হচ্ছে আবরণ, আবরণ হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত, লিপোপ্রোটিন নির্মিত মানে লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ, লিপোপ্রোটিন নির্মিত, নির্মিত। ঠিক আছে, আর ঝিল্লিতে আবদ্ধ থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম। ঝিল্লিতে মানে ভিতরে ভ্যাকিউলটাই। হ্যাঁ, ঝিল্লিতে আবদ্ধ থাকে, ঝিল্লিতে আবদ্ধ থাকে, আবদ্ধ থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম। ঠিক আছে, আমরা এখান থেকে কিছু এনজাইমের নাম জানব। ঠিক আছে, আমরা এনজাইমগুলো একটা ছন্দে নিয়ে আসছি। হ্যাঁ, দেখো
আবরণ কি? লিপোপ্রোটিন নির্মিত এবং ঝিল্লিতে আবদ্ধ থাকবে কি ভাই? 40 থেকে 50 ধরনের এনজাইম। হ্যাঁ, এমসিকিউ এটা আসে। আবরণটা কি? লিপোপ্রোটিন নির্মিত। ওকে, এই 40 থেকে 50 ধরনের এনজাইম থেকে আমরা কিছু এনজাইম জানবো। ঠিক আছে, ছন্দ থেকে একটা জানবো। আমাদের একটা ছন্দ আছে, ডক্টর এজাজ এসে লাফাই সুখে। ঠিক আছে, ডক্টর এজাজ কি করে ভাই? এসে সুখে লাফাই। কিছু এনজাইম, সেখান থেকে কিছু এনজাইম, কিছু এনজাইম কি কি? দেখো, ডক্টর এজাজ, ডক্টর এজাজ, ডক্টর এজাজ এসে লাফাই সুখে। আরটা বড় হাতের লিখি, ডক্টর এজাজ এসে লাফাই সুখে, লাফাই সুখে। ঠিক আছে, এই ডক্টরের ডি দিয়ে আমরা মনে রাখবো ডিএনএস। এনজাইমটার নাম কি ভাই? ডিএনএস, ডিএনএস। আর দিয়ে মনে রাখবো আরএনএস, আরএনএস। ঠিক আছে, ওকে। এই এসএস দিয়ে মনে রাখবো এস্টারেস, এসএস দিয়ে কি মনে রাখবো? এস্টারেস এনজাইম, এস্টারেস। ওকে, এসে দিয়ে মনে রাখবো আমরা কি? এসিড লাইপেস, এসে দিয়ে কি? এসিড লাইপেস, অ্যাসিড লাইপেস। লাফাই দিয়ে মনে রাখবো লাইসোজাইম, লাইসোজাইম। ঠিক আছে, সুখে দিয়ে মনে রাখবো স্যাকারেস, স্যাকারেস, স্যাকারেস। ঠিক আছে ভাই, এই ছিল কি? লাইসোসোমের কিছু এনজাইম, ডিএনএস, আরএনএস, অ্যাস্টারেস, অ্যাসিড লাইপেস, লাইসোজাইম, স্যাকারেস। ঠিক আছে, এই এনজাইমের নামগুলো আপনারা এই ছন্দ থেকে মনে রাখবেন। হ্যাঁ, এমসিকিউ আসে। আমরা এবার লাইসোসোমের কাজ দেখব। ঠিক আছে, এই লাইসোসোমের কাজগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ নিয়ে আসছি। ঠিক আছে, এক ছন্দে আমরা লাইসোসোমের কাজ মনে রাখবো। ঠিক আছে, ছন্দটা একটু মজাদার, মজাদার না, দুঃখের। আসো, হ্যাঁ, তোমরা সুশান্ত সিং রাজপুতকে চেনো? কে ছিল যে গান করতো ভালো? হ্যাঁ, ভালো গান বলতে পারতো। ঠিক আছে, মুভিও করতো, ইন্ডিয়ান একজন অ্যাক্টর, সুশান্ত সিং রাজপুত। ঠিক আছে, তার থেকেই আমরা, উনি তো সুইসাইড করে মারা গিয়েছিল। ঠিক আছে, আপনারা এটা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবেন। দেখেন, এই যে এই লাইসোসোমের যে কাজটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আমাদের ছন্দটা হচ্ছে কি ভাই জানো? করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে সুইসাইড করলো সুশান্ত। ঠিক আছে, আমরা এখান থেকে লাইসোসোমের কাজগুলো মনে রাখবো। হ্যাঁ, ছন্দটা কি ভাই? করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে সুইসাইড করলো সুশান্ত। হ্যাঁ, মানে অনেক দুঃখে কষ্টে সুইসাইড করেছে। ওকে, করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করলো সুশান্ত। দেখো, লাইসোসোমের কাজ, লাইসোসোমের কাজ। লাইসোসোমের কাজ। ঠিক আছে, এই কাজগুলো আমরা মনে রাখবো একটা ছন্দ থেকে। ছন্দটা কি ভাই? করোনা বা ক্যান্সারে নয়, করোনা বা ক্যান্সারে নয়, এই লাইসোসোমের কাজ।
করোনা বা ক্যান্সারে নয়। করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করলো সুশান্ত। বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে। বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে। অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করলো সুশান্ত। পাগল হয়ে সুইসাইড করে সুশান্ত। পাগল হয়ে সুইসাইড করে সুশান্ত। আমরা এই ছন্দ থেকে লাইসোসোমের কাজ মনে রাখবো। আমাদের ছন্দটা কি ভাই? করোনা বা ক্যান্সারে নয়, বিভাজনে আবদ্ধ অন্তরের কষ্টে পাগল হয়ে সুইসাইড করে সুশান্ত। ঠিক আছে, এই করোনা দিয়ে আমরা মনে রাখবো জানো কি? ক্যারাটিন সৃষ্টি করে। করোনা দিয়ে মনে রাখবো কি? ক্যারাটিন সৃষ্টি করে। ক্যারাটিন সৃষ্টি করে। লাইসোসোম কি করে? ক্যারাটিন সৃষ্টি করে। ওকে, ক্যান্সারে নয়, এটা দিয়ে আমরা কি মনে রাখবো? ক্যান্সার সৃষ্টি করতে পারে। ক্যান্সার সৃষ্টি করতে পারে। ক্যান্সার সৃষ্টি করতে পারে। ওকে, বিভাজন দিয়ে মনে রাখবো কি আমরা জানো? কোষ বিভাজনের সময় কোষীয় নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষ বিভাজনের সময় কোষ বিভাজনের সময় কি করে? কোষ বিভাজনের সময় কোষীয় নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। কোষীয় ও নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, ওকে, এই আবদ্ধ দিয়ে মনে রাখবো আমরা যেন কি? বিগলনকারী এনজাইম আবদ্ধ করে কোষকে রক্ষা করে। বিগলনকারী এনজাইম গুলোকে, ঠিক আছে, এই যে লাইসোসোমের ভেতরে কি থাকে? এনজাইম থাকে। এই এনজাইম গুলোকে লাইসোসোম তার ঝিল্লি দ্বারা আবদ্ধ করে রাখে। ঠিক আছে, এই জন্য কি হয়? কোষটা রক্ষা পায়, কারণ এই ঝিল্লি ভেদ করে যদি এনজাইম গুলো বাইরে বের হয়ে আসে তাহলে কোষটা মারা যাবে। হ্যাঁ, দেখো, বিগলনকারী এনজাইম আবদ্ধ করে কোষকে রক্ষা করে। বিগলনকারী এনজাইম আবদ্ধ করে বিগলনকারী এনজাইম
বিগলনকারী এনজাইম আবদ্ধ করে কোষকে রক্ষা করে রক্ষা করে ঠিক আছে। দেখো কেমন, এটা একটা কোষের কি আছে, নিউক্লিয়াস, কোষের এটা কি নিউক্লিয়াস, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি ভাই, লাইসোসোম। এই লাইসোসোমের ভিতরে কি আছে, এনজাইম আছে, ঠিক আছে। এই যে লাইসোসোমের ভিতরে কি আছে, এনজাইম আছে। এই এনজাইম গুলোকে আবদ্ধ করে রাখে লাইসোসোম, ঠিক আছে। যদি এনজাইম গুলো বের হয়ে আসে তাহলে কোষের অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যাবে, মারা যাবে, একটা সময় কি সম্পূর্ণ কোষটাই মারা যাবে, ঠিক আছে। ওকে, দেখো লাইসোসোম কি করে, বিগলনকারী এনজাইমকে আবদ্ধ করে কোষকে রক্ষা করে, ঠিক আছে। ওকে, মানে এই জন্যই কি দেখো এনজাইমকে আবদ্ধ করতেছে, তাই না, কি করতেছে, এনজাইম আবদ্ধ করতেছে। এই জন্য কি বলা হয় জানো লাইসোসোমকে, এনজাইমের ভান্ডার নামে ডাকা হয়, এনজাইমের ভান্ডার, ঠিক আছে। ওকে, এই অন্তরের কষ্ট দিয়ে মনে রাখবো জানো কি, অন্তরের কষ্টে দিয়ে এরা অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। এদেরকে এনজাইমের কি বলা হয়, ভান্ডার, ঠিক আছে। এরা কি করে, ফ্যাগোসাইটোসিস ও অটোলাইসিসে সাহায্য করে এই এনজাইমগুলো। ফ্যাগোসাইটোসিস কি ভাই, যে প্রক্রিয়ায় জীবাণুটাকে ধ্বংস করে বা ভক্ষণ করে, ঠিক আছে। আর অটোলাইসিস কি, নিজেকে ধ্বংস করে দেওয়া। ওকে, দেখো অন্তরের কষ্টে দিয়ে আমরা মনে রাখবো অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ঠিক আছে। পাগল হয়ে দিয়ে আমরা মনে রাখবো কি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, ওকে, এই সুইসাইড দিয়ে মনে রাখবো এদেরকে কি বলা হয়, আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড হিসেবে এরা কাজ করে, ঠিক আছে। এই লাইসোসোম আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড হিসেবে কাজ করে। ওকে, কেন কাজ করে এই প্রশ্নটা আমরা একটু পরে জানবো, কিভাবে কাজ করে। হ্যাঁ, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। সুইসাইডাল স্কোয়াড মানে যে লাইসোসোমের যে ঝিল্লি ধারা এনজাইম গুলো থাকে, ওই যে লাইসোসোমের প্রাচীর যদি বিদীর্ণ হয়ে এনজাইম গুলো বের হয়ে যায়, তাই না, তখন কি হবে ভাই, তখন এই কোষ মারা যাবে। দেখো সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে,
আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। লাইসোসোম সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে। ঠিক আছে, এই সুশান্ত দিয়ে মনে রাখবো এরা অটোফেগি বা অটোলাইসিস করে। স্বগ্রাস বা অটোফেগি, স্বগ্রাস মানে কি নিজেই নিজেকে গ্রাস করবে, খেয়ে ফেলবে। স্বগ্রাস বা অটোফেগি বা অটোফ্যাগি, স্বগ্রাস বা অটোফেগি এবং অটোলাইসিস ঘটায়, অটোলাইসিস করে। লাইসিস অর্থ কি ভাই? ভেঙে ফেলা। হ্যাঁ, মানে নিজেই নিজেকে কি করবে? ভেঙে ফেলবে। অটোলাইসিস, স্বগ্রাস অটোফেগি এবং অটোলাইসিস করে। ওকে, এই ছিল কি লাইসোসোমের কাজ। লাইসোসোম তাহলে কি কি কাজ করে? ক্যারাটিন সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, কোষ বিভাজনের সময় কোষীয় নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে, বিগলনকারী এনজাইমকে আবদ্ধ করে কোষকে রক্ষা করে, অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, সুইসাইডাল স্কোয়াড হিসেবে বা আত্মঘাতী থলিকা হিসেবে কাজ করে, স্বগ্রাস অটোফেগি বা অটোলাইসিস করে। ঠিক আছে, এই কি ছিল লাইসোসোমের কাজ। আমরা লাইসোসোমের কাজগুলো দেখে নিলাম। ঠিক আছে, আমরা এখন একটা প্রশ্ন পড়ব, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বলা হয় কেন? ঠিক আছে, আমরা এটা মুছে দিই তাহলে। হ্যাঁ, লাইসোসোমকে আত্মঘাতী থলিকা কেন বলা হয়? ঠিক আছে, ওই যে লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা হিসেবে যে পরিচিত, এই যে সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা। ঠিক আছে, এটা হিসেবে যে পরিচিত কেন, আমরা এটাই পড়ব। কি কারণে ডাকা হচ্ছে লাইসোসোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মনে রাখতে হবে। আসো, প্রশ্নটা কি, লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? লাইসোসোমকে কেন লাইসোসোমকে কেন লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়? লাইসোসোমকে কেন আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয় জানো? তীব্র খাদ্যের অভাবের সময় লাইসোসোমের প্রাচীরটা ফেটে যায়। তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে যায় এবং ভেতর থেকে এনজাইম বের হয়ে আসে। এ হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে বিনষ্ট করে দেয়। কি বলেছে? তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর বিদীর্ণ হয়ে ভেতর থেকে এনজাইমগুলো বের হয়ে আসে এবং কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দেয়। দেখো, একটা কোষ আঁকাই আমরা। এখানে কি আছে? একটা কোষ আছে। ঠিক আছে, কোষের কি থাকবে ভাই? বিভিন্ন সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকবে, তাই না? এটা মনে করো কোষের নিউক্লিয়াস। কোষের নিউক্লিয়াস এটা। ঠিক আছে, তাছাড়া কি থাকবে? মনে করো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। কোষের মাইটোকন্ড্রিয়া আছে। ঠিক আছে, থাকতে পারে কি গলগি বডি,
ঠিক আছে, থাকতে পারে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ঠিক আছে, আরো অঙ্গাণু আছে, হ্যাঁ, ওকে, এবং আছে কি লাইসোসোম, এই যে কি এটা, এটা হচ্ছে লাইসোসোম, ঠিক আছে। এই লাইসোসোমে কি থাকবে ভাই, এই লাইসোসোমে থাকবে ভেতরে বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম আছে। এই তীব্র খাদ্যের অভাবের সময় কি হবে, এই লাইসোসোমের প্রাচীরটা ফেটে যাবে, ফেটে গিয়ে কি হবে, এনজাইমগুলো বের হয়ে আসবে, এনজাইমগুলো বের হয়ে আসবে, ঠিক আছে। খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে গিয়ে এনজাইমগুলো বের হয়ে কোষের যে অঙ্গাণুগুলো আছে, হ্যাঁ, কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিবে। যখন কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিবে, তখন কি কোষটা বাঁচবে? তখন কোষটা তো মারা যাবে, তাই না? এই জন্যই লাইসোসোমকে মূলত বলা হচ্ছে সুইসাইডাল স্কোয়াড। তুমি কিভাবে লিখবা, হ্যাঁ, আমার কথাটা শোনো, লিখবা যে তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে গিয়ে ভেতর থেকে এনজাইমগুলো বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়। বুঝতে পেরেছ? এই দেখো লাইসোসোমের ভেতর থেকে এনজাইমগুলো বের হয়ে গেছে, এনজাইমগুলো বের হয়ে যে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে কি করে দিল, নষ্ট করে দিল, ঠিক আছে, কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিল এনজাইমগুলো বের হয়ে, ওকে। এই কাজকে বলা হয় স্বগ্রাস বা অটোফেগি, মানে কি করলো, নিজেই বক্ষণ করে ফেলতেছে, অটোফেগি, অটো বক্ষণ হয়ে যাচ্ছে, তাই না? এভাবে সমস্ত কোষ অটোলাইসিস প্রক্রিয়ায় পরিপাক হয়ে যেতে পারে। দেখো এভাবে আস্তে আস্তে করে একটা অঙ্গাণু নষ্ট হয়ে যাবে, পরে সবগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, একটা সময় কি হবে, সম্পূর্ণ কোষটাই পরিপাক হয়ে যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হয় কি, এভাবে সমস্ত কোষ অটোলাইসিস প্রক্রিয়ায় পরিপাক হয়ে যেতে পারে। লাইসোসোম এভাবে জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদেরকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। আমি আবারও বলি প্রথম থেকে, আমার কথাটা শোনো। তীব্র খাদ্যের অভাবের সময় বা অক্সিজেনের অভাবের সময়ও, হ্যাঁ, হতে পারে। তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর বিদীর্ণ হয়ে, ঠিক আছে, আমার কথা শুনে লিখবা, লাইসোসোমের প্রাচীর ফেটে যায় এবং ভেতরের এনজাইমগুলো বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়। এই কাজকে বলা হয় স্বগ্রাস বা অটোফেগি। এভাবে সমস্ত কোষ অটোলাইসিস প্রক্রিয়ায় পরিপাক হয়ে যেতে পারে। লাইসোসোম এভাবে জীবদেহের অকেজো কোষগুলোকে অটোলাইসিস প্রক্রিয়ায় ধ্বংস করে দেয়। এই জন্যই লাইসোসোমকে সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বলা হয়। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো, প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছো। আমরা তাহলে লাইসোসোম সম্পর্কে এই মোটামুটি জেনে নিলাম, হ্যাঁ। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।